বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পদোন্নতি পরীক্ষার্থী ভাই ও বোনেরা ভালো আছেন, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি একটি আমার বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে আলোচনা করব। গত 2022 সালে আমি গাইবান্ধা ডিবিতে কর্মরত থাকা অবস্থায় গাইবান্ধা সদর থানাধীন কামারজানি ইউনিয়নে কামারজানি চরের মধ্যে বাজারের পূর্ব পাশে চরের মধ্যে একটি অজ্ঞাতনামা কিশোরের 20 থেকে 22 বছর বয়স হবে অনুমান লাশ পাওয়া যায়। লাশটি মাটি চাপা দেওয়া ছিল 1 ফিট অনুমান। মৃতদেহটির মাথা এবং পা বের হওয়া ছিল, হয়তোবা শিয়াল অথবা কুকুর মাথাটি বের করেছে এবং পায়ের কিছু অংশ খেয়ে ফেলেছে আঙ্গুলের। এই অবস্থায় লাশটি পাওয়া গেছে। লাশ পাওয়ার খবর পেয়ে স্বভাবতই পুলিশ গাইবান্ধা সদর থানার পুলিশ সেখানে যায়, পাশাপাশি আমরা ডিবি থেকে একটি টিম যাই। সদর থানার পুলিশের পাশাপাশি আমরা ডিবির টিম ছায়া তদন্ত শুরু করি। মামলাটি তদন্তের এক পর্যায়ে লাশ প্রাপ্তির পরে সদর থানার তদন্তকারী কর্মকর্তা তখন ছিলেন এসআই আবু হানিফা। তিনি লাশটি ময়না তদন্ত সুরুথাল প্রস্তুত এবং আলামত জব্দ সুরুথাল প্রস্তুত এবং ময়না তদন্তের ব্যবস্থা করেন। লাশ ময়না তদন্ত হওয়ার পরে লাশের যে অভিভাবক তারা এসে লাশটি নিয়ে যায় ময়না তদন্ত শেষে। মৃতের বাবা ছিল ভ্যান চালক। তার এই ছেলেটি ছিল আগের ঘরের সন্তান। তার আগের স্ত্রী মারা যাওয়ার পরে তিনি দ্বিতীয় বিয়ে করেন। বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী ঘরে আছে। এই ছেলেটি ঢাকার একটি পেপার মিলে কাজ করত। পেপার মিলে কাজ করা অবস্থায় ঈদের ছুটিতে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সে 3-4 দিন যাবৎ নিখোঁজ থাকে, তাকে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে লাশ পাওয়া যায়। এখন মৃতের বাবা গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দাখিল করেন, হত্যা মামলার এজাহার দাখিল করেন। মামলাটি রুজু হয় 302, 201, 34 ধারায়। এখানে হত্যা করা হয়েছে 302 ধারায় এবং 201 ধারায়। বলা আছে আলামত গোপন করছে, অর্থাৎ লাশ গুম করছে, মাটি চাপা দিয়েছে, এজন্য 201 ধারা পেনাল কোডের। এবং যারা মেরেছে তাদের একই উদ্দেশ্য ছিল 34 ধারা। এই 3টি ধারায় মামলাটি রুজু হয়। মামলাটি তদন্তকালীন অবস্থায় আমরা ডিবি থেকে ছায়া তদন্ত করে আমরা ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আসামিকে শনাক্ত করি। কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল এটা আমরা শনাক্ত করি। শনাক্ত করার পরে আমরা তৎকালীন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমরা একটি অভিযানিক দল ঢাকায় যাই। ঢাকায় গিয়ে আমরা এই ঘটনার সাথে সরাসরি জড়িত 4 জনকে অ্যারেস্ট করি। তার মধ্যে যে মূল পরিকল্পনাকারী আয়নাল, তার নিকট হতে ডিসিস্টের আমরা যে ব্যবহৃত একটি বাটন সেট ছিল সেই বাটন সেটটি উদ্ধার করি। আর একজনকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করা হয়। টোটাল 5 জন জড়িত, 5 জনকে আমরা অ্যারেস্ট করি। এই 5 জন আসামি তারা কিভাবে মেরেছে, কিভাবে মাটি চাপা দিয়েছে, কে হাত ধরেছে, কে গলা ধরেছে, কে পা ধরেছে, কে হাত বেঁধেছে, এই বিষয়ে তারা পুলিশের নিকট প্রাথমিকভাবে বর্ণনা দেয়। কিভাবে তাকে হত্যা করেছে, কেন তাকে হত্যা করেছে, কারণ কি ছিল, পুরো বিষয়ে তারা ডিটেলস পুলিশের নিকট 161 ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে। তারা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি দিবে মর্মে জানালে আমি তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে ডিবিতে আমার উপর ন্যস্ত করে। আমি আসামিগুলো অ্যারেস্ট করি ঢাকা থেকে এবং আমার সঙ্গে তৎকালীন সদর সার্কেল স্যার ছিলেন। পরবর্তীতে এই
মামলাটি আমরা পূর্ণাঙ্গ রহস্য উদ্ঘাটন করে আমরা আসামিদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ রিপোর্ট দাখিল করি। এক্ষেত্রে দুইজন আসামি ছিল, তারা আন্ডার এজ অর্থাৎ 18 বছরের নিচে, আর 3 জন ছিল প্রাপ্তবয়স্ক। 3 জনের নামে পৃথক চার্জশিট দাখিল করি আর 2 জনের নামে আমি দোষীপত্র দাখিল করি। এক্ষেত্রে আমি আরো একটি ধারা যোগ করি, সেটা হচ্ছে 404 হচ্ছে মৃত ব্যক্তির কোনো মালামাল যদি কেউ চুরি করে সে 404 ধারায় অপরাধী হবে। এখন এই মামলাটি যখন রুজু হয়, বাদী যখন মামলাটি দেয়, ছেলেটির বাবা ছিল ভ্যান চালক। ছেলেটির বাবা বারবার পুলিশকে বলছিল যে আমার ছেলেকে আমার শ্বশুর আগের ঘরের শ্বশুরের পক্ষের লোকজনে মেরেছে। তারা ছেলেটির বাবা বিভিন্ন সময় বিভিন্ন লোকের নাম আমাদের কাছে দিত তাদেরকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু আমরা আমাদের মতো করে তদন্ত করেছি অত্যন্ত গোপনীয়তার সাথে এবং অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে আমরা মামলাটির রহস্য উদ্ঘাটন করি এবং আসামি গ্রেফতার করি। প্রত্যেক আসামিকে আমরা আইনে সুপর্দ করি। এখন এই মামলাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি কি কি কার্যক্রম করলাম এবং কোন কোন আইনের ধারা মোতাবেক কোন কোন কার্যক্রমটি আমার কভার হয়েছে এই বিষয়ে একটু আলোচনা করব। এক্ষেত্রে যারা মেরেছে 5 জন, তারা তো তাদের উদ্দেশ্য ছিল একই, তাকে হত্যা করতে হবে, এবং তারা হত্যা করেছে। তারা প্রত্যেকে 302 ধারার অপরাধী এবং লাশ গুম করেছে 201 ধারা, এবং প্রত্যেকের উদ্দেশ্য ছিল একই, 34 ধারার অপরাধী। এক্ষেত্রে আরেকজন আসামি, যে মূল আসামি, মূল পরিকল্পনাকারী আয়নাল হক, তার নিকট হতে বিশিষ্টের যে মোবাইলটি উদ্ধার করা হয় ঢাকায়, তার বিরুদ্ধে অতিরিক্ত একটি ধারা যোগ হবে, সেটি হচ্ছে 404 ধারা। এখন আমি তদন্ত ক্ষেত্রে কি কি কার্যক্রম করলাম দেখেন। প্রথমে লাশটি পাওয়ার পরে আমি কি করলাম, সুরুথাল প্রস্তুত করলাম। লাশটি সাক্ষীর উপস্থিতিতে সুরুথাল প্রস্তুত করলাম। সুরুথাল প্রস্তুত কত ধারায়? সিআরপিসি 174, পিআরবি 299 ধারায় স্পষ্ট বর্ণনা আছে, এবং এই মোতাবেক আমি সুরুতাল রিপোর্ট করছি এবং সেখানে আলামত জব্দ করছি। আলামত পাওয়া গিয়েছিল, রশি টসি পাওয়া গেছে, এই আলামতগুলো জব্দ করা হয়েছে। এই আলামত জব্দ আমি কত ধারায় করেছি, সেটা হচ্ছে সিআরপিসি 102-3 ধারায় সাক্ষীদের উপস্থিতিতে আলামত জব্দ করা হয়েছে। পরবর্তীতে এই লাশ ময়নাতদন্তের জন্য আমি কি করেছি, গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করেছি। গাইবান্ধা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পোস্টমর্টেম করেছে। পোস্টমর্টেম কত ধারায়? সেক্ষেত্রে পোস্টমর্টেম হচ্ছে আপনার পিআরবি 304-5 এই ধারা মোতাবেক পোস্টমর্টেম করা হয়। সিআরপিসি 509 সম্ভবত, যাই হোক এই ধারাটি আমার মনে নাই, সম্ভবত মেবি 9 হবে, ময়নাতদন্ত করা হয়। এই ময়নাতদন্ত রিপোর্ট আদালতে গ্রহণযোগ্য সাক্ষ্য আইনের 45 ধারায়, বিশেষজ্ঞর মতামত হিসাবে আদালতে সাক্ষ্য আইনের 45 ধারায় ময়নাতদন্ত রিপোর্ট আদালতে গ্রহণযোগ্য হয়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে মামলাটি সার্বিকভাবে তদন্ত করে আসামির জবানবন্দি, 161 ধারা মোতাবেক জবানবন্দি, সাক্ষীদের, তারপরে আলামত জব্দ, সর্বোপরি ময়নাতদন্ত রিপোর্ট, সুরুতাল রিপোর্ট, সাক্ষীদের, আসামিদের 164 ধারা জবানবন্দি, সব পর্যালোচনা শেষে আসামিদের বিরুদ্ধে বিচারের নিমিত্তে আদালতে অভিযোগ পুলিশ রিপোর্ট দাখিল করি। এক্ষেত্রে দুটি পুলিশ রিপোর্ট দাখিল করি, একটি হচ্ছে অভিযোগপত্র বা চার্জশিট, আরেকটি হচ্ছে দোষীপত্র, যেটা হচ্ছে কিশোর অপরাধীর ক্ষেত্রে, অর্থাৎ 18 বছরের নিচে যে 2 জন আসামি ছিল সেই 2 জনের বিরুদ্ধে পৃথক দোষীপত্র দাখিল করি। এখন এই যে আইনের ধারাগুলো আমি
কার্যক্রমের সাথে আইনের যে ধারাগুলো কভার করলাম, পরীক্ষার সময় সিকিউ প্রশ্নে সাধারণত এই এই ধরনের প্রশ্ন আসতে পারে। ধরেন আপনি থানার ডিউটিরত অবস্থা, থানার টহল ডিউটিতে অবস্থানকালে আপনি জানতে পারলেন যে কোনো এক জায়গায় অজ্ঞাত একটি মৃতদেহ পাওয়া গেছে। আপনি সাব ইন্সপেক্টর হিসাবে ওসি সাহেব আপনাকে সেখানে প্রেরণ করলে আপনি কি কি কার্যক্রম গ্রহণ করবেন এই বিষয়ে আলোচনা করুন। এখন আপনি কি কি কার্যক্রম গ্রহণ করবেন? আমি যে কার্যক্রমগুলো গ্রহণ করেছিলাম এই কার্যক্রমগুলো আপনি সুন্দরভাবে যদি খাতায় পয়েন্ট আকারে লিখে আসেন, আপনি ফুল মার্কস পাবেন আশা করি। এক্ষেত্রে ফুল মার্কস পাবেন। আর হচ্ছে আপনি আপনার এই কার্যক্রমগুলোর ভিতরে এমসিকিউ প্রশ্ন হতে পারে। অজ্ঞাতনামা লাশ পেলে আপনি কি করবেন? 4টা অপশন দেওয়া থাকলো। ধরেন লাশের ময়না তদন্ত করবেন, লাশ নিয়ে আত্মীয় স্বজনের কাছে দিয়ে দিবেন, বা লাশের শ্রুথাল রিপোর্ট প্রস্তুত করবেন। লাস্টে একটা অপশন দিয়ে দিল আপনাকে যে ক খ উভয় বা গ উভয় এই ধরনের থাকতে পারে। এই ধরনের আপনি এমসিকিউ অন্তত 100 প্রশ্ন, এই আমার আলোচনার মধ্যেই অন্তত এমসিকিউ 100 প্রশ্ন আপনি তৈরি করতে পারবেন, বা যারা যারা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রক, তারা এই কার্যক্রমের ভিতরেই অন্তত 100 এমসিকিউ প্রস্তুত করতে পারবে। আশা করি যারা পরীক্ষার্থী আছেন তারা অবশ্যই মূল আইনগুলো পড়বেন। আমি বারবার বলি, মূল আইন ছাড়া আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না। পাশাপাশি গাইড বা অন্যান্য কিছু ফলো করবেন, সেটা পরের বিষয়, কিন্তু মূল আইন ভালোভাবে পড়বেন। আর আমি যে আজকে বাস্তবতার আলোকে আমি আপনাদের সামনে বিষয়গুলো উপস্থাপন করলাম, আশা করি বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ধরনের প্রশ্ন আসলে আপনারা সুন্দরভাবে লিখে দিবেন। এমসিকিউ প্রশ্ন হতে পারে, সুন্দরভাবে আপনারা উত্তর করতে পারবেন। এছাড়া এরপরে আমি আরো কেস স্টাডি সম্পর্কে আমি আলোচনা করব। আমার জীবনে আমি অনেক কেস হাতে পেয়েছি। ক্লুলেস, চুরি, ডাকাতি, দস্যুতা, ছিনতাই, এই ধরনের অনেক মামলা আছে আমি ডিটেক্ট করেছিলাম। এই বিষয়ে আমি পরবর্তী কেস স্টাডিতে আমি আলোচনা করব। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।